হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি পূর্বে আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের অন্য একটি পার্ট নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু বিগত বছরে ইন্টারভিউ পরীক্ষা এসেছিল। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করে যাও। আশা করছি এগুলো থেকে বিভিন্ন ধরনের ঘুরে ফিরে তোমাদেরকে প্রশ্ন করবে। যে ক্লাসগুলো আমি তোমাদেরকে রেগুলার করাচ্ছি প্রত্যেকে কিন্তু ভালো করে একটু দেখে যাবে। ওকে, দেখো, প্রত্যেকে ভালো করে বোঝো এবং প্রত্যেকটা আনসার কিন্তু তোমরা করার একটু চেষ্টা করবে। দেখবে এগুলো থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রশ্ন করছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে এনসিএফ এর পুরো নাম কি। এটা কিন্তু একটা কমন প্রশ্ন ইন্টারভিউ এর। এনসিএফ পুরো নাম কি, কি হবে আনসার? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। 2 নম্বর কোশ্চেন দেখো, এনসিএফ এর মূল কাজ কি। এনসিএফ এর মূল কাজ হলো ভারতের শিক্ষা ব্যবস্থাপনার জন্য একটি জাতীয় পাঠ্যক্রম কাঠামো তৈরি করা। খুবই সুন্দর করে একদম সহজ ভাষায় লেখা আছে, পড়ে নিতে হবে যে এনসিএফ এর কাজ কি। যদি জিজ্ঞাসা করে যে এনসিএফ এর মূল কাজ হলো ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটি জাতীয় পাঠ্যক্রম কাঠামো তৈরি করা। নেক্সট দেখো, শিক্ষার লক্ষ্য এবং কাজ কি। মানে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে এনসিএফ এর কাজ কি, তাহলে এই লাইনটা তোমাকে তো বলতেই হবে। তার সঙ্গে এখান থেকে দুটো পয়েন্ট বলবে। ঠিক আছে, কিভাবে বলবে? যে এনসিএফ এর কাজ হলো বা এনসিএফ এর মূল কাজ হলো ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটি জাতীয় পাঠ্যক্রম কাঠামো তৈরি করা, যেখানে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হবে, শিক্ষার বিষয়বস্তু পাঠ্যক্রম তৈরি করা হবে, শিক্ষাদান পদ্ধতি এবং কৌশল নির্ধারণ করা, শিক্ষার মূল্যায়ন এবং শিক্ষার মানকে নির্ধারণ করা। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে বলতে হবে। চলো নেক্সট দেখো, এবার আমরা এনসিএফ এর যে হিস্টোরি রয়েছে সেই হিস্ট্রি সম্পর্কে জানবো। তো আমাদের ভারতবর্ষে যে যতবার এনসিএফ হয়েছে সেগুলো আমরা একটু একটু করে জেনে নিব। দেখো, এনসিএফ 1975 সাল। তাহলে প্রথমে জানবো কি এনসিএফ 1975 সাল নিয়ে। এটা হয়েছিল কি ভারতের সব থেকে প্রথম এনসিএফ। তাহলে ভারতের প্রথম এনসিএফ কি ছিল? 1975 সাল। তারপরে সেকেন্ড টাইম যেটা ভারতে এনসিএফ হয়েছিল সেটা হচ্ছে 1988 সাল। সালটা মাথায় রেখে 1988 সালে এনসিএফ হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট এনসিএফ, এটা হচ্ছে ভারতের সেকেন্ড এনসিএফ, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। তাহলে কি বলছে এই জায়গাটা ভালো করে বোঝো। বলছে প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের জন্য জাতীয় নীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 অনুযায়ী প্রকাশিত হয়। তাহলে আমরা দেখলাম 1986 সালে কি হয়েছিল? 1986 সালে জাতীয় শিক্ষানীতি হয়েছিল। সেই জাতীয় শিক্ষানীতিতে এনসিএফ গঠনের আবার খসড়া প্রকাশ করা হয়, যেটি 1988 সালে প্রকাশ পায়। নেক্সট দেখো, তারপরে হয়ে গেল এনসিএফ 2005। স্কুল শিক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উপরে জোর দিয়েছিল। কবে? এনসিএফ 2000 সালে। তারপরে এখন যেটা আমাদের বর্তমানে প্রচলিত রয়েছে সেটা হচ্ছে এনসিএফ 2005। সর্বশেষ এবং সর্বাধিক প্রাসঙ্গিক সংস্করণ হয়েছিল যেখানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এনসিএফ 2005। তাহলে এই পর্যন্ত আমাদের ভারতবর্ষে মোট 5 বার এনসিএফ সফলভাবে কার্যকর হয়েছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, এবার এনসিএফ 2005-এর কি কি বৈশিষ্ট্য রয়েছে এগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। বলছে চাইল্ড সেন্টার্ড পেডাগজি, বলছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি। প্রথমত কি, যে এনসিএফ 2005-এর কি কি বৈশিষ্ট্য রয়েছে। এনসিএফ 2005-এর বৈশিষ্ট্য রয়েছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চাইল্ড সেন্টার্ড পেডাগজি, অর্থাৎ শিশুকেন্দ্রিক ভাবে শিক্ষা দিতে হবে। 2 নম্বর বলছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে কি, অর্থাৎ নির্মিতিবাদ অ্যাপ্রোচ মানে কি, যে নির্মিতিবাদ অ্যাপ্রোচে বলা হয়েছে শিক্ষার্থীরা তাদের যে নিজস্ব পূর্ব জ্ঞান রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের পূর্ব জ্ঞানের মাধ্যমে আমাদের সারা বিশ্বজগৎ সম্পর্কে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করবে। অর্থাৎ শিক্ষার্থীরা একজন অ্যাক্টিভ লার্নার, সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করবে। 3 নম্বর বলছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে কি, আমাদের শ্রেণীকক্ষে যদি কোনো প্রতিবন্ধী শিশু থাকে সেই শিশুকে সাধারণ শিশুর সঙ্গে একসঙ্গে মিলেমিশে শিক্ষাদান করতে হবে, অর্থাৎ সমস্ত শিশুকে একই ছাদের তলায় নিয়ে এসে শিক্ষা দিতে হবে। 4 নম্বর বলছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, কার্যক্রম এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে কার্যক্রম, অভিজ্ঞতা এবং কিসের মাধ্যমে? অ্যাক্টিভিটির মাধ্যমে। তাহলে এখানে 2 থেকে 3টে তোমাকে বৈশিষ্ট্য ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো,
প্রাইমারি স্কুলে কোন কোন প্রকল্প চালু রয়েছে? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাইমারি স্কুলে কোন কোন প্রকল্প চালু হয়েছে? প্রাইমারি স্কুলে যেমন চালু রয়েছে মিড ডে মিল প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প। চলো এবার আমরা জানবো কি ঐক্যশ্রী প্রকল্প সম্পর্কে জানবো। দেখো তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ঐক্যশ্রী প্রকল্প নিয়ে একটু আমরা জেনে নিই। বলছে ঐক্যশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত একটি স্কলারশিপ প্রকল্প, যা মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি সম্প্রদায়ের অন্তর্গত আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম এই প্রকল্প পরিচালনা করেন, অর্থাৎ WBMDFC পরিচালনা করেন। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা রাজ্যের মধ্যে স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য আর্থিক সাহায্য পায়। পশ্চিমবঙ্গ সরকার 1 আগস্ট মানে 1 আগস্ট 2019 তারিখে ঐক্যশ্রী বৃত্তি প্রকল্প চালু করেন। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর নেক্সট দেখো শিক্ষাশ্রী প্রকল্প। বলা হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রবর্তিত একটি প্রাক ম্যাট্রিক প্রকল্প বা প্রাক ম্যাট্রিক বৃত্তি প্রকল্প, যা অর্থনৈতিকভাবে দুর্বল তপশিলি জাতি মানে SC, তপশিলি উপজাতি মানে ST ভুক্ত শিক্ষার্থীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণে সহায়তা করে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো এই নির্দিষ্ট গোষ্ঠীর শিক্ষার্থীদের যারা সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের আর্থিক সহায়তা প্রদান করা যেতে পারে, পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। এই শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি? অর্থনৈতিকভাবে দুর্বল তপশিলি জাতি উপজাতি পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, শিক্ষার্থীদের স্কুলে যেতে উৎসাহিত করা এবং তাদের মানে ড্রপ আউট কমিয়ে ফেলা, সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূর করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূল স্রোতের দিকে নিয়ে আসা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় সকল যোগ্য শিক্ষার্থীকে বার্ষিক 800 টাকা করে প্রদান করেন। এই প্রকল্পটি চালু হয়েছিল 2014 সালে, তারিখ ছিল 27শে মে 2014। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত। তাহলে সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, একটু ভালো করে পড়ে যাবে। চলো নেক্সট দেখো। এবার চলে আসি আমরা নেক্সট প্রকল্প, সেটার নাম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা করা হয়েছিল 2013 সালে। এর লক্ষ্য ছিল বাল্যবিবাহ রোধ ও মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা। প্রধান সুবিধাভোগী কিশোরী মেয়ে, অর্থাৎ এই যে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবে? কিশোরী মেয়েরা পাবে এবং এর উদ্দেশ্য পূরণে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্পটি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অংশ হিসাবে মেয়েদের ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কন্যাশ্রী প্রকল্পের মূল দিকগুলি কী হবে? এর উদ্দেশ্য মেয়েদের বিদ্যালয়ে নিয়ে আসা এবং শিক্ষার প্রচার করা। লক্ষ্যটা কি হবে? বাল্যবিবাহ রোধ করা এবং মেয়েদের ক্ষমতায়ন সুনিশ্চিত করা। শুরু এবং তারিখ 8ই মার্চ 2013 সালে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। তাহলে কবে চালু করা হয়েছিল? 8ই মার্চ 2013 সালে। এই প্রকল্পের রূপায়ণকারী দপ্তরকে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু বিভাগ ও সমাজ কল্যাণ দপ্তর। এই প্রকল্পের মূল সুবিধাভোগীরা হলেন কিশোরী মেয়েরা। কন্যাশ্রী প্রকল্পের ভাগগুলি কি কি রয়েছে? মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এই কন্যাশ্রী প্রকল্পের 3টে স্কিম রয়েছে। একটা হচ্ছে কি K1, 2 নম্বর হচ্ছে K2 আর 3 নম্বর হচ্ছে কি K3। তাহলে বুঝতে পেরেছো এখানে 3টে কিন্তু প্রকল্পের কথা বলা হয়েছে। তাহলে কারা কারা কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? কন্যাশ্রী প্রকল্পের জন্য অর্থাৎ K1 K2 জন্য আবেদন যারা করবেন, মেয়ে ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রার্থীর বয়স 13 থেকে 19 বছর হতে হবে। তারপর বলছে WB সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু সে কিন্তু কন্যাশ্রীর জন্য এলিজেবল। তারপর বলছে কন্যাশ্রী প্রকল্প K3 জন্য যোগ্যতা। এই স্কিমটি কেবলমাত্র মেয়েদের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এটি কাদের জন্য? সবই কিন্তু মেয়েদের জন্য। কন্যাশ্রী 1, 2, 3 সবই কিন্তু মেয়েদের জন্য। যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর মানে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, মানে MA কমপ্লিট করছে, তাদের জন্য কন্যাশ্রী মানে K3 দেওয়া হবে। যারা MA কমপ্লিট করবে তাদেরকে কি দেওয়া হবে? K3 দেওয়া হবে। এবার কন্যাশ্রী প্রকল্পের টাকাটা কি? যাদের বয়স হচ্ছে তোমার অষ্টম শ্রেণী থেকে পাঠদান পড়বে, অষ্টম শ্রেণী থেকে অর্থাৎ 13 থেকে 18 বছর বয়স, তাদেরকে এই স্কিমের আন্ডারে প্রতি মাসে
উম, প্রতি 1000 টাকা দেওয়া হবে, ঠিক আছে? প্রতি বছর 1000 টাকা করে দেওয়া হবে এবং প্রতি বছরে সেটা। আর K2 যেটা হচ্ছে যখন ওই স্টুডেন্টের বয়স 18 বছর থেকে 19 বছর হয়ে যাবে, তখন তাকে এককালীন 25,000 টাকা প্রদান করা হবে। কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? বর্তমানে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন রুমানা সুলতানা। রুমানা সুলতানার বাড়ি কোথায়? সেটা হচ্ছে মুর্শিদাবাদের। কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়? কন্যাশ্রী দিবস পালন করা হয় 14ই আগস্ট। কন্যাশ্রী প্রকল্পের নামটি দুটি বাংলার শব্দের সংমিশ্রণে গঠিত। একটা হচ্ছে কন্যা, যেটার অর্থ হচ্ছে কি মেয়ে শিশু, আর শ্রী, শ্রী কথার অর্থ হচ্ছে সম্মান, মান, সৌভাগ্য, সমৃদ্ধিকে বোঝায়। অর্থাৎ কন্যাশ্রী কথাটির অর্থ হচ্ছে মেয়েদের সম্মান বা সমৃদ্ধি। চলো নেক্সট দেখো, এখানে বলছে কন্যাশ্রী প্রকল্পের নামটি দুটি বাংলা শব্দ হয়েছে, আমরা এর আগে জানলাম। ওকে, চলো নেক্সট দেখো। তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে কন্যাশ্রী প্রকল্পে এই শ্রী কথাটির অর্থ কি, শ্রী কথাটির অর্থ হচ্ছে সম্মান। এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ কন্যাকে সম্মান করা হচ্ছে, কন্যাকে এখানে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট দেখো, মিড ডে মিলের অন্য নাম কি? মিড ডে মিলের অন্য নাম ছিল পোষণ স্কিম, মানে প্রধানমন্ত্রী পোষণ স্কিম, যেটাকে বলা হয় পিএম পোষণ। মিড ডে মিলে মানে ছাত্র পিছু বা মাথা পিছু কত টাকা বরাদ্দ রয়েছে? এখন পশ্চিমবঙ্গে মিড ডে মিলের মাথা পিছু কত টাকা বরাদ্দ রয়েছে? 6 টাকা 78 পয়সা। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি, এই দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও, অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে? যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম আম। এছাড়াও পশ্চিমবঙ্গের কি কি রাজ্য প্রতীকগুলো রয়েছে একটু জেনে নেব। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল, এই গানটি এখন প্রাথমিক বিদ্যালয়ে গাওয়ার জন্য বলা হয়েছে। রাজ্য পশুর নাম হচ্ছে ফিশিং ক্যাট। রাজ্য পাখি সাদা বুকলা মাছরাঙা। রাজ্য ফুল শিউলি ফুল। রাজ্য ফল হিমসাগরের আম। রাজ্য বৃক্ষ ছাতিম। রাজ্য খেলা খো খো। নেক্সট দেখো, জন কিটসের লেখা দুটি কবিতার নাম বলুন। তিনি একজন ইংরেজি সাহিত্যিক ছিলেন। যাদের ইংলিশে অনার্স তাদেরকে ইংলিশ সাহিত্য থেকে বিভিন্ন প্রশ্ন করবে। তাহলে কি হবে? ওডি ওডি টু এ নাইটাঙ্গল আর ওডি ওয়ান এ গ্রিসিয়ান উরিন। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, ভারতবর্ষের সব থেকে বড় সীমানা কোন দেশের সাথে রয়েছে? বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের সীমানার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। ভারত ও চীনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত আফগানিস্তানের নাম হচ্ছে ডুরান্ড লাইন। ভারত বাংলাদেশ 3 বিঘা করিডর। ভারত শ্রীলঙ্কার নাম হচ্ছে প্রোক প্রণালী। নেক্সট দেখো, বিদ্যালয়ে যদি কোনোদিন রাঁধুনি না আসে তাহলে আপনি কি করবেন? খুব ভালো একটা প্রশ্ন। ধরো বিদ্যালয়ে কোনো একদিন রাঁধুনি আসলো না, তো সেই দিন তুমি কি করবে? চলো নেক্সট দেখো,
বলছে বিদ্যালয়ে যদি কোনোদিন রাঁধুনি না আসে সেই দিন আপনি কি করবেন? বিদ্যালয় একটি পরিবারের মতো, তাই সেই দিন শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব ভাগ করে নেবেন। কিছুজন পাঠদানের দিকটি সামলাবেন এবং বাকিরা রান্নার ব্যবস্থা করবেন যাতে ছাত্রছাত্রীরা অভুক্ত না থাকে। নেক্সট দেখো, লার্নিং ডিসএবিলিটি কি? লার্নিং ডিসএবিলিটি হলো একটি স্নায়বিক অবস্থা যা মস্তিষ্কের তথ্য প্রেরণ বা গ্রহণ বা প্রক্রিয়াকরণের ক্ষমতাকে প্রভাবিত করে। কয়েকটি ডিসএবিলিটির নাম কি? যেমন লার্নিং ডিসএবিলিটির নাম হচ্ছে ডিসলেক্সিয়া, যেটা হচ্ছে কি রিডিং ডিসএবিলিটি। তাহলে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসএবিলিটির সঙ্গে যুক্ত। ডিসক্যালকুলিয়া, এটা গণিতের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ক্যালকুলেশন, ম্যাথামেটিক। ডিসগ্রাফিয়া, লিখতে যাদের সমস্যা তাদেরকে কি বলা হয়? ডিসগ্রাফিয়া। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, মানে রিডিং রিডিং ডিসএবিলিটি বা পঠন অক্ষমতাকে কি বলা হয়? পঠন অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া। পঠন অক্ষমতাকে কি বলা হয়? ডিসলেক্সিয়া। নেক্সট দেখো, ভগ্নাংশ কাকে বলে? বলছে দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। এটা মাথায় রাখবে, দুটি পূর্ণ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পদ কাকে বলে? শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলবো? পদ। এই যে যেমন দেখো, এটা একটা বাক্য, এটা তো একটা বাক্য, তাই না? এখানে যে শব্দ, যখন, বিভক্তি, এগুলো প্রত্যেকটি এক একটা হচ্ছে পদ। তাহলে শব্দ কখনো বাক্যে ব্যবহার হতে পারে না। তাহলে শব্দ যখন বাক্যে ব্যবহার করা হবে সেটাকে আমরা কি বলবো? পদ বলবো। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে 5E মডেল কি? 5E মডেল হলো একটি শিক্ষা মডেল যা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আকর্ষণীয় করে তোলে। এই 5E মডেলের 5টি ধাপ রয়েছে। একটা হচ্ছে কি ইংগেজ, যেটাকে বলা হয় পরিচয় করা পর্ব। 2 নাম্বার হচ্ছে কি এক্সপ্লোর, মানে তথ্য সংগ্রহ করার পর্ব। 3 নাম্বার হচ্ছে এক্সপ্লেন, যেটাকে আমরা ব্যাখ্যা করার পর্ব বলবো। 4 নাম্বার বলছে এলাবোরেট, মানে যেখানে প্রয়োগ করার কথা বলবো। আর 5 নাম্বার হচ্ছে ইভালুয়েশন, মানে মূল্যায়ন করব। তাহলে এই 5টা যে স্টেপস পর পর কিন্তু ভালো করে মনে রাখতে হবে। 5 এর যে 5টি ধাপ রয়েছে। নেক্সট চলো। নেক্সট বলছে লেসন প্ল্যান কি? লেসন প্ল্যান হলো একটি শিক্ষামূলক পরিকল্পনা যা একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পাঠ্য বিষয় শেখার জন্য তৈরি করে থাকেন। এতে উল্লেখ থাকে শিক্ষক মহাশয় কি শেখাবেন, কিভাবে শেখাবেন এবং কিভাবে শিক্ষার্থীদের শেখার মান মূল্যায়ন করবেন। তাই লেসন প্ল্যান কি? লেসন প্ল্যান হচ্ছে একটি শিক্ষামূলক পরিকল্পনা যা একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পাঠ্য বিষয় শেখাবার জন্য ব্যবহার করেন। এই লেসন প্ল্যানে উল্লেখ থাকে শিক্ষক মহাশয় কিভাবে শেখাবেন, কাদেরকে শেখাবেন এবং শিক্ষণীয় বিষয়বস্তুর কিভাবে মূল্যায়ন করবেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে মিড ডে মিলের খাবারে বিষাক্ত কিছু পদার্থ থাকলে আপনি কি করবেন? দেখে নাও কি হবে এটা। যদি মিড ডে মিলের খাবারে বিষাক্ত কোনো পদার্থ থাকে তবে আমি সঙ্গে সঙ্গে খাবারটি পরিবর্তন করব। যদি সময় থাকে তবে নতুন করে খাবার রান্না করব। বিষাক্ত খাবার মাটির মধ্যে পুঁতে রাখবো যাতে অন্য কোনো প্রাণী খেয়ে অসুস্থ না হয়। বিদ্যালয়ের রান্নাঘর পরিষ্কার করব যাতে পরবর্তীতে এমন ঘটনা আর না ঘটে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে তোমাকে গুছিয়ে বলতে হবে। নেক্সট দেখো। নেক্সট বলছে এনসিটিইর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিটির কয়েকটি কাজ বলুন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মসূচির মান নির্ণয় ও তা বজায় রাখা। 2 নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন প্রদান করা। খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এনসিটির কয়েকটি কাজ বলুন যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে কি কি বলবে? প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মসূচির মান নির্ণয় এবং তা বজায় রাখা। দ্বিতীয়ত শিক্ষক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের
অনুমোদন দেওয়া, অর্থাৎ যে বিএড কলেজ ডিএলএড কলেজগুলো রয়েছে সেগুলোকে অনুমোদন দেয়। শিক্ষক শিক্ষার ব্যবস্থাপনায় পরিকল্পনা কর্মসূচি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, ইউজিসি এবং অন্যান্য সংস্থাগুলিকে পরামর্শ প্রদান। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? খুব ভালো একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন, নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম বলতে আপনি কি বোঝেন? শিক্ষার্থীরা যখন তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বজগৎ সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করে বা নতুন জ্ঞান নির্মাণ করে, তখন তাকে কি বলা হয়? নির্মিতিবাদ। একটি ছাত্র বাড়ি থেকে না খেয়ে বিদ্যালয়ে আসে এবং তার না খাওয়ার ব্যাপারটা আপনি যদি জানতে পারেন, আপনি কি করবেন? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হবে অ্যান্সার? একজন শিক্ষক হিসাবে আমি প্রথমে তার খাওয়ার ব্যবস্থা করব। কারণ কারণ এটি শিশুর জন্য খাওয়া একটি মৌলিক প্রয়োজন। এরপর আমি তার ক্লাস নেব। তাহলে কোনো শিশু যদি কোনো কিছু না খেয়ে আসে, প্রথমত আমি তার খাওয়ার কিছু ব্যবস্থা করব এবং তাকে ভালো করে বোঝাবো যাতে সে রেগুলার খেয়ে আসে। নেক্সট কোশ্চেন, সাইকোলজি আমরা কেন পড়ি? মানুষের মন বোঝার জন্য আমরা সাইকোলজি পড়ি। শিশুরা সব কথা মুখ ফুটে বলতে পারে না, তাই তাদের মনের ভাব বুঝতে ও তাদের প্রয়োজন উপলব্ধি করতে আমরা সাইকোলজি পড়ি। নেক্সট কোশ্চেন, নূরজাহান কে ছিলেন? নূরজাহান ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। তিনি রাজনীতিতেও প্রভাব বিস্তার করেছিলেন, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন? মঙ্গল পাণ্ডে। ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দিন। যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই থাকে, তাদেরকে কি বলা হয়? ঘনবস্তু বলা হয়। যেমন হচ্ছে লুডুর ছক্কা। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট দিন আরো আলোচনা করব, কারণ অনেক প্রশ্ন রয়েছে, সম্ভবত অনেক, ঠিক আছে, কোনো প্রচুর প্রশ্ন রয়েছে, নেক্সট দিন আমরা আলোচনা করব। যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি প্রত্যেকে ভালো করে পড়ে যাও, প্রত্যেকে এই প্রশ্নগুলো যদি করে যাও, দেখবে এর মধ্যে থেকে তোমাদেরকে প্রশ্ন করবে, কারণ সমস্ত কিছু এখানে কভার করানোর চেষ্টা করছি, সমস্ত কিছু। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। আর যারা আমাদের নোটস পত্রগুলো কিনতে চাইছো, অবশ্যই আমাকে ইনবক্স করো, খুবই কম মূল্যে নোটসগুলো এখন পেয়ে যাবে। ভালো করে পড়াশোনা করো, আশা করছি তোমাদের প্রত্যেক ইন্টারভিউ ভালো হবে। ওকে, থ্যাংক ইউ।